আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। মিডল ইস্ট ও ইউরোপ যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আমার সালাম, আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে আমি আছি জহিরুল হক। মিডল ইস্ট বলতে আমরা কি বুঝি? সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, এসব দেশকে আমরা সাধারণত বুঝি। তো এইসব দেশ থেকে যদি আপনি বৈধভাবে ইউরোপ যেতে চান তাহলে আপনাকে কতগুলো নিয়ম প্রসেস করে যেতে হবে। তো আমরা প্রথমে আলোচনা করব আপনি এত কষ্ট করে ইউরোপ কেন আসবেন, আপনি কেন ইউরোপ আসবেন এত কষ্ট করে। আর যারা বর্তমানে বিভিন্ন দেশে আছেন, যেমন সৌদি আরবে আছেন, কাতারে আছেন, কুয়েতে আছেন, বাহরাইন আছেন, মালয়েশিয়ায় আছেন, বিভিন্ন দেশে কর্মরত আছেন, তারা যদি আপনারা চান বৈধভাবে ইউরোপ আসতে পারবেন, সমস্যা নাই। বৈধভাবে ইউরোপ আসার বিভিন্ন সুযোগ রয়েছে। আপনারা যেহেতু বৈধভাবে ইউরোপ আসতে পারবেন সেহেতু অবৈধভাবে কেন আসবেন? আপনারা অবশ্যই সবাই বৈধভাবে আসার জন্য চেষ্টা করবেন। বৈধভাবে ইউরোপ আসলে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে। আপনি এই দেশে লিগ্যালভাবে থাকতে পারবেন, আপনি এই দেশের সমস্ত সুযোগ সুবিধা পাবেন, আর আপনার এই দেশের রেসিডেন্স কার্ড করতে তেমন সমস্যা হবে না, আপনি সুন্দরভাবে করতে পারবেন। আর যদি অবৈধভাবে আপনি এসব দেশে আসেন, ইউরোপের বিভিন্ন দেশে যান, তাহলে আপনার সমস্ত কিছু করতে পারবেন কিন্তু আপনার সময় লাগবে, সমস্যা হবে। তো যদি বৈধভাবে আসার সুযোগ থাকে তাহলে আপনি কেন অবৈধভাবে আসবেন? আমার এই ভিডিওর মধ্যে আমি সুন্দর করে আলোচনা করব যে আপনি বৈধভাবে কিভাবে ইউরোপ আসবেন। অবশ্যই বৈধভাবে আসার অনেক সুযোগ রয়েছে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি আমার ভিডিও আপনার মনের মধ্যে একটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি বিভিন্ন সময়ে নতুন নতুন আপডেটস নিয়ে আপনাদের সামনে আসব, সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশান বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনি যদি এত কষ্ট করে যেভাবে হোক আপনার যদি ইউরোপ আসেন, আপনার জীবনযাত্রা মান অনেক সুন্দর হবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, আপনি ইউরোপের সকল সুযোগ সুবিধা পাবেন। আপনার ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করলে শিক্ষা ফ্রি পাবে, আপনি সহ আপনার ছেলেমেয়েরা চিকিৎসা ফ্রি পাবে, এবং এখানে যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন। আপনি বৃদ্ধ হলে এই দেশের সরকার থেকে আপনি যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আর আপনি যদি এখানে রেসিডেন্স কার্ড পান তাহলে এখানে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া শুরু হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট সময় শেষে এখান থেকে পাসপোর্ট সংগ্রহ করেন, লাল পাসপোর্ট সংগ্রহ করেন, বিশ্বের যে কোনো দেশে আপনি যেতে পারবেন, তবে কিছু রুলস রেগুলেশনস আছে। আর আপনি অবশ্যই বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। তো আমি এখন বলবো যে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ মানে মিডিল ইস্ট থেকে ইউরোপ কিভাবে যাবেন। মিডিল ইস্ট থেকে ইউরোপ যাওয়ার জন্য আপনার কতগুলো ডকুমেন্টস, কতগুলো প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, সেই সমস্ত কাগজপত্র আমি সমস্ত কিছু ব্যাখ্যা করব। তবে অনেকে আছেন যে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মালয়েশিয়া থাকেন, অনেক দিন দীর্ঘদিন কাজ করেন কিন্তু এরপরে ওইখানে নাগরিক সুযোগ সুবিধা পান না। ওইখানে আপনি দেখা গেছে কি 5 বছর, 10 বছর, 15 বছরও জব করেন কিন্তু ওইখানের নাগরিক সুযোগ সুবিধা কেউ পায় না, উন্নত জীবনযাত্রা পায় না। আর বিভিন্ন সে ওইখান থেকে জব করে বাংলাদেশে ফিরে আসার পর আবার আগের জীবন বিশৃঙ্খলা। আপনারা তো জানেন ক্রাইমে দিয়ে বাংলাদেশ সবচেয়ে উপরে থাকে। তো ওই দেশে যদি আপনি আবার এত বছর বাইরে জব করলেন, আবার এই দেশে আবার আসলেন, আসার পরে বিভিন্ন বিশৃঙ্খলা, ক্রাইম,
বিভিন্ন কিছুতে সমস্যা, ওই দেশে গিয়ে আবার এই সমস্যা ফেস করতে হয়, তাহলে বিদেশ করে লাভ কী? তো সেই জন্য মানুষে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। ইউরোপ গেলে আপনি যখন ওই দেশের নাগরিকত্ব পাবেন, তারপরে কিন্তু ওইখানে আপনি বৈধভাবে থাকতে পারবেন। বাংলাদেশে মাঝে মাঝে ইচ্ছে হলে আসবেন, না হলে আসার দরকার নাই। তো কেউ 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 দেখা গেছে কি যারা ওই বিভিন্ন দেশে কর্মরত আছে, ওইখান থেকে ওমান থেকে, মালয়েশিয়া থেকে, বাহরাইন থেকে, এইসব দেশ থেকে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করে। আপনারা অবৈধভাবে কেন যাবেন? বৈধভাবে যাওয়ার অনেক ওয়ে আছে। বৈধভাবে যাওয়ার জন্য আপনার কতগুলো ডকুমেন্টস লাগবে, কী কী লাগবে, আমি সমস্ত কিছু এখন ব্যাখ্যা করব। আজকের যে ভিডিওর মেন যে টপিক, মিডিল ইস্ট টু ইউরোপ, এই মিডিল ইস্ট টু ইউরোপের মেন যে টপিক, যে আপনি কিভাবে যাবেন, তো কী কী ডকুমেন্টস লাগবে, এখান থেকে শুরু হলো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন। তো আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে হবে। তো আরেকটা কথা বলে নেই, আপনি যদি এই মিডিল ইস্ট থেকে আপনি, অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো আগে মিডিল ইস্ট ছিলাম, এখন আমি বাংলাদেশ চলে এসেছি। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ চলে আসেন, তাহলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, তাতে সমস্যা নেই। আর আপনি তো অবশ্যই সেটা জানেন, বাংলাদেশ থেকে যদি আপনি ইউরোপের বিভিন্ন দেশের পারমিট সংগ্রহ করেন, ইন্ডিয়াতে এম্বাসি ফেস করার জন্য আপনি যান, তাহলে দেখা গেছে কি ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করার জন্য অনেক মানুষ যায়। তারপরে ইন্ডিয়ার মানুষ তারাও চেষ্টা করে, তারপরে নেপালি থেকে আসে। তো দেখা গেছে কি এই যে বিভিন্ন দেশ থেকে একটা দেশে যায় এম্বাসি ফেস করার জন্য, তখন সেখানে নানাবিধ সমস্যা হয়ে থাকে। আর বাংলাদেশ থেকে যে যে মানুষ, বাংলাদেশি ভাইয়েরা ইন্ডিয়া যায়, তাদের ভোগান্তির শেষ থাকে না। তারা অনেক ভোগান্তি, কারণ অনেক মানুষ হয়ে যায়, চারদিকে গ্যাদারিং হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি ইউরোপ যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করি, তাহলে দেখা গেছে কি আমাদের অনেক টাকা খরচ করতে হয়। যেমন ইন্ডিয়া গিয়ে আমাদের 1 লক্ষ টাকার মতো খরচ করতে হয়। যে বাড়তি যে কষ্ট, যে ভোগান্তি, এরপরেও কিন্তু আপনার বেশি টাকা খরচ করতে হয়। তো কারণ হলো ইন্ডিয়াতে এম্বাসি, বাংলাদেশে এম্বাসি নেই, সেজন্য ইন্ডিয়াতে যাওয়া যায়, এত টাকা খরচ হয়। তারপরে ইন্ডিয়ার মানুষ ওইখানে ভিড় করে, তারপর নেপাল থেকে মানুষ আসে। যে আপনি যদি মিডিল ইস্ট থেকে এই জিনিসটা চেষ্টা করেন, এম্বাসি ফেস করার চেষ্টা করেন, আপনি কিন্তু এই ভোগান্তিটা হবে না। তো সেজন্য বলবো, যারা মিডিল ইস্টে আছেন তারা ওইখান থেকে চেষ্টা করবেন। আর যারা বাংলাদেশে চলে গিয়েছেন মিডিল ইস্ট শেষ করে, তারা বাংলাদেশ থেকে চেষ্টা করবেন, একটু কষ্ট হলেও ওইখান থেকে চেষ্টা করবেন, যেতে পারবেন, তারপরেও অবৈধভাবে যাবেন না। তো যে যে ডকুমেন্টস লাগবে তা হলো, প্রথমে লাগবে হলো পুলিশ ক্লিয়ারেন্স। আপনি যদি সৌদি আরব থাকেন, তাহলে সৌদি আরবের থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করবেন। আর আপনি যদি কাতার, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ওই দেশে থাকেন, ওই দেশ থেকে সংগ্রহ করবেন। আপনার বাংলাদেশি পুলিশ ক্লিয়ারেন্স এখন লাগবে না, যেহেতু আপনি ওই দেশে কর্মরত আছেন। আপনার নামে ক্রিমিনাল রেকর্ড আছে কি না, আপনি ওই দেশের মধ্যে কোনো অবৈধ কাজ কারবার করছেন কি না, ওই যে আপনার ওই দেশের থেকে নিলে আপনার ওইটা প্রয়োজন। তো আপনি অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন, আপনি ওই দেশ থেকে ওই পুলিশ ক্লিয়ারেন্সটা সংগ্রহ করবেন। তারপরে আমি বলবো, পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করার পরে আপনি আপনার কোম্পানি থেকে এনওসি পেপার এটা সংগ্রহ করবেন। এনওসি পেপারের হলো নো অবজেকশন সার্টিফিকেট, এর বাংলা অর্থ হলো অনুমতিপত্র। সহজে আমি বলে দিলাম অনুমতিপত্র, যে আপনি একটা দেশের থেকে আরেকটা দেশে যাবেন, আপনার কোম্পানি যদি আপনাকে অনুমতি না দেয়, তাহলে কিন্তু আপনি এম্বাসি ফেস করতে পারবেন না। অবশ্যই আপনার কোম্পানির সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। ভালো সম্পর্ক বজায় থাকলে আপনি কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট, অনুমতিপত্রটা পেয়ে যাবেন। তো এটা এটা বলবেন যে ভাইয়া আমি তো কোম্পানি থেকে নিতে পারতেছি না, কেউ বলবেন যে আমি নিতে পারতেছি, কেউ নিতে পারবেন না। তো যারা যারা কিন্তু এই নো অবজেকশন সার্টিফিকেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন, তারা কিন্তু এম্বাসি ফেস করতে পারবেন। এর আগে কিন্তু এম্বাসি ফেস করতে পারবেন না। তো পারমিট পাওয়ার আগে আপনি অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করার মতো ওয়ে থাকলে তারপরে আপনি ইউরোপের বিভিন্ন দেশের
জন্য আবেদন করবেন। যদি আপনার সেই সুযোগটা না থাকে তাহলে কিন্তু আবেদন করবেন না। আর এটা বিশাল কিছু না। আপনি যদি সুন্দর করে বোঝাতে পারেন, আপনি কোম্পানির সিইও থেকে যে কোম্পানির ম্যানেজার বা ওনার, তাকে যদি ম্যানেজ করতে পারেন, এটা কিন্তু বেশি কিছু না, টাকাও লাগবে না। আপনি কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার জন্য, বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু এই ডকুমেন্টসটা দেয়। তো আপনি অবশ্যই সেটা ভালো সম্পর্ক থাকলে অবশ্যই দিয়ে দিবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আপনি সেটা সংগ্রহ করবেন, সেটা সংগ্রহ করার পরে তারপরে বিভিন্ন দেশের জন্য আপনি আবেদন করবেন। তো আপনি আপনি যখন সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে আপনার কিন্তু এটি মেইন কাগজপত্র। তারপরে আপনি বিভিন্ন দেশের যে ইউরোপের যেই দেশে যাবেন ওই দেশের ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। আপনার 3টা ডকুমেন্টস লাগবে মিডিল ইস্ট থেকে ইউরোপ যাওয়ার জন্য। আপনার প্রথমে লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে লাগবে আপনার নো অবজেকশন সার্টিফিকেট, তারপরে লাগবে আপনার যেই ইউরোপ দেশে যাবেন সেই ইউরোপ দেশের ওয়ার্ক পারমিট, বৈধ একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট। তো বৈধ একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট আপনি কোন কোন দেশ থেকে সহজ শর্তে একটা পারমিট নিতে পারবেন। ইউরোপের অনেকগুলো দেশ আছে, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, এইসব দেশের মতো আরও বড় বড় দেশ আছে। আপনার যদি ওই দেশের থেকে আপনি পারমিট বের করার চেষ্টা করেন, আপনি কিন্তু কখনোই পাবেন না। ওইসব দেশ কিন্তু সহজে পারমিট দেয় না। তো তারা তারা কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিক নিবে এই পারমিট দিয়ে, এটা কখনই আশা করা যায় না। সেজন্য কিছু কিছু দেশ আছে সহজ সত্ত্বে, অন্য অন্য দেশের তুলনায় সহজ সত্ত্বে আপনাকে পারমিট দিবে, ওয়ার্ক পারমিট দেবে। সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করলে ভিসা পেয়ে যাবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া সেই দেশগুলোর নামগুলো বলে দেন। আমরা সেই দেশগুলোর নাম বলে দিলে আমরা সেই দেশের জন্য চেষ্টা করব। তো আমার কাছে মনে হয় যে আমি অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি জানলাম, সর্বপ্রথম আছে মাল্টা। মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ, খুবই সুন্দর একটা দেশ। এ দেশে বেতন খুবই অনেক বেশি। তো মাল্টার মধ্যে যদি আপনি যেতে পারেন, সেনজেনভুক্ত 30টা দেশে আপনি যেতে পারবেন, অনায়াসে ট্রাভেল করতে পারবেন। কিন্তু মাল্টা দেশের প্রথমে পারমিট সংগ্রহ করতে হবে। পারমিট সংগ্রহ করার পরে আপনি অ্যাম্বাসি ফেস করতে হবে। অ্যাম্বাসি ফেস করলে আপনি ভিসা পাবেন। তো মাল্টার মধ্যে কিন্তু গত কয়েক বছরে অনেক বাংলাদেশি গিয়েছে, এর আগেও বাংলাদেশে গিয়েছে, কিন্তু গত কয়েক বছরে অনেক বাংলাদেশি গিয়েছে। সেখানে বাংলাদেশিদের পুরা আস্তানা বলতেই বোঝা যায়। সুতরাং আপনি মাল্টাতে গেলে, যদি আপনি অন্য দেশে না যান, মাল্টাতে থাকেন, তাহলে মাল্টাতে কিন্তু সর্বনিম্ন বেতন 1,20,000 টাকা কামাই করা যায় ওভার টাইম ছাড়া। আপনি কিন্তু মাল্টার মধ্যে গেলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু পর্তুগাল, পোল্যান্ড, ওইসব দেশের থেকে কিন্তু মাল্টাতে অনেক বেশি বেতন। তবে বাংলাদেশি সে অনেক মানুষ ওইখানে জব করে ভালো অবস্থানে আছে, আমি খবর নিয়ে দেখেছি, খোঁজ খবর নিয়েছি। তো আপনি যদি মালটার পারমিট সংগ্রহ করতে পারেন, মনে করবেন যে আপনার 100%-এর মধ্যে 99% শিওর যে আপনার ভিসা হবে। পারমিট বের হওয়া মানে মালটার জন্য ভিসা। তো এরকম আরও অনেকগুলো দেশ আছে। পর্তুগাল হলো ইমিগ্রেন্টদের জন্য স্বর্গরাজ্য। পর্তুগাল অসম্ভব সুন্দর একটা দেশ। পর্তুগাল বাংলাদেশি সহ বিশ্বের সকল মানুষের কাছে ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এই দেশের মধ্যে সহজে নাগরিকত্ব পাওয়া যায়। তো আপনি যে কোনো দেশ থেকে যদি যান, আপনি পর্তুগাল গিয়ে কিন্তু আপনি বৈধ হতে পারবেন। পর্তুগাল আপনি যদি বৈধভাবে যান তাহলে বৈধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু অবৈধভাবে গেলে কিন্তু আপনার ওইখানে কিছুটা বেশি সময় লাগবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন, আপনি যে দেশে ইউরোপের ভিসা নিয়ে যাবেন ওই দেশ থেকে আপনি বৈধভাবে পর্তুগাল যাওয়ার জন্য। পর্তুগাল যদি বৈধভাবে যেতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে ওইখানে নাগরিকতার জন্য আবেদন করতে পারবেন, ওইখানে জব করবেন, তারপরে ওইখানে নাগরিকত্ব পেলে, রেসিডেন্স কার্ড পেলে আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি আপনি আসা যাওয়া করতে পারেন 5 বছর পরে বা 6 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনি বিভিন্ন সেনজেনমুক্ত দেশে যেয়ে কাজ করতে পারবেন। আর যদি বলেন না আমি পাসপোর্ট নিয়ে একবারে চলে যাব, তাহলে কিন্তু আপনি পাসপোর্ট সংগ্রহ করে, লাল পাসপোর্ট সংগ্রহ করে আপনি সেনজেনমুক্ত অন্য দেশে চলে যেতে পারবেন, চলে গিয়ে ওইখানে কাজ করতে পারবেন। তো আমি যা বললাম, আপনারা প্রথমে মালটার জন্য আবেদন করবেন। যদি মালটা অপশান না থাকে, যদি মালটা আপনি আবেদন না করেন, তাহলে পর্তুগাল আবেদন করতে পারেন। পর্তুগাল আবেদন করার পরে তো অনেকে বলবেন যে ভাইয়া আমার তো পোল্যান্ড, আমার নিজস্ব লোক আছে, তাহলে আপনি পোল্যান্ড আবেদন করবেন, কারণ পোল্যান্ডও খুবই সুন্দর একটা দেশ। আপনি যদি পোল্যান্ড থেকে পারমিট সংগ্রহ করতে পারেন তাহলে পোল্যান্ড গিয়ে কাজ করবেন। ওইখানে আপনি প্রথম বছর যাওয়ার পরে রেসিডেন্স কার্ড পাবেন,
পোল্যান্ড আপনি যাওয়ার পরে যখন রেসিডেন্স কার্ড পাবেন তারপরে কিন্তু নির্দিষ্ট সময় শেষে কিন্তু আপনাকে পোল্যান্ডও আপনাকে পাসপোর্ট দিবে, লাল পাসপোর্ট দিবে। আপনি পোল্যান্ড থেকে লাল পাসপোর্ট সংগ্রহ করে আপনি চ্যালেঞ্জমুক্ত দেশ যে কোনো দেশে চলে যেতে পারবেন। আপনার যদি মন চায় আপনি ফ্রান্সে চলে যাবেন, তারপরে ফ্রান্সে স্থায়ীভাবে থাকতে পারবেন। আর যদি না বলেন আমি সুইজারল্যান্ড চলে যাবো, যদি সুইজারল্যান্ডে চলে যেতে পারবেন, সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না। কারণ আপনি যে কোনো একটা দেশের ইউরোপের যে কোনো একটা দেশের লাল পাসপোর্ট থাকা মানে আপনি সমস্ত দেশের সুযোগ সুবিধা পাবেন। তারপরে আমি 3 নম্বরে যে দেশটা রাখবো সেটা হলো 4 নম্বরে যে দেশটা রাখবো সেটা হলো লাটভিয়া। লাটভিয়া কিন্তু ইউরোপের মধ্যে সর্বকনিষ্ঠ একটা দেশ। ওই দেশের মধ্যেও কিন্তু ইদানিং পারমিট হচ্ছে, যদিও পারমিট হচ্ছে কিন্তু যাওয়ার অনেক সুযোগ আছে, অপরচুনিটি আছে। কারণ লাটভিয়া ইদানিং বাংলাদেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। লাটভিয়ার মধ্যে গিয়ে যদি আপনি 1 বছর 2 বছর কাজ করেন, যদি আপনার ওইখানে ভালো না লাগে, যদি প্রথমে যাওয়ার পরে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনি পর্তুগাল চলে যাবেন। তো আপনি পর্তুগালও ডাইরেক্ট চলে যেতে পারেন, তারপরে পোল্যান্ডও ডাইরেক্ট চলে যেতে পারেন। পোল্যান্ড যদি ডাইরেক্ট না যেতে পারেন তাহলে মাল্টা যেতে পারবেন। মাল্টা দিয়ে না যেতে পারলে লাটভিয়াতে চলে যাবেন। লাটভিয়া দিয়ে চলে যাওয়ার পরে যদি আপনি মনে করেন যে না আমি সহজে নাগরিকত্ব পেতে চাই, আপনি সহজে তাড়াতাড়ি নাগরিকত্ব পাবো, তারপরে আমি অন্য দেশে গিয়ে লাল পাসপোর্ট নিয়ে আমি স্থায়ীভাবে সেটেল হবো, তাহলে পর্তুগাল চলে যান। আপনি যেই দেশে যান, পোল্যান্ড যান, মাল্টা যান, পর্তুগাল যান, লাটভিয়া যান, যে দেশে যান, আপনি পর্তুগাল স্থায়ীভাবে থাকার জন্য আপনি পর্তুগাল চলে গেলে কোনো সমস্যা নেই। ওই দেশে আপনি যে দেশে যাবেন ওই দেশে গিয়ে কাগজপত্র করতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। তারপরে আমি লাস্টের যে দেশটা রাখবো সেটা হলো লিথুনিয়া। আপনি কিন্তু লিথুনিয়া যাওয়ার জন্য কিন্তু লিথুনিয়া থেকে ওয়ার্ক পারমিট বার করতে পারেন। ওয়ার্ক পারমিট বার করার পরে আপনি যদি চান যে লিথুনিয়া আপনি স্থায়ীভাবে বসবাস করবেন, লিথুনিয়া থাকবেন, ফ্যামিলি নেবেন, তাহলে কিন্তু আপনি লিথুনিয়া আপনি সব কিছু করতে পারবেন। আরেকটা কথা, আপনি যদি পোল্যান্ড থাকেন তাহলে পোল্যান্ডে কিন্তু আপনার ফ্যামিলি নিতে পারবেন, আপনার ফ্যামিলি নিতে পারবেন, ছেলে মেয়ে নিতে পারবেন। আপনি যদি মাল্টা থাকেন তাহলে আপনি মাল্টাও ফ্যামিলি নিতে পারবেন, আপনার ছেলে মেয়ে নিতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করার লাভ নাই। আর যেই কোনো দেশে থাকেন ইউরোপের মধ্যে আপনি কিন্তু ফ্যামিলি নিতে পারবেন। তো আপনি যদি ফ্যামিলি নিতে পারেন ওই দেশে, যদি এরপরে বলেন না আমি এই দেশে ফ্যামিলি নিলেও আমি ওই দেশে চলে যেতে পারবেন। তো আমি সমস্ত কিছু এখানে ব্যাখ্যা করলাম। তারপরে আপনি যদি বলেন ভাইয়া সেনজেনমুক্ত দেশগুলোর মধ্যে তো আপনি সমস্ত দেশের কথা বললেন, আমি সেনজেনমুক্ত দেশের এরকম লোক পাচ্ছি না বা আমি আবেদন করতে পারতেছি না, আমি যদি নন সেনজেনমুক্ত দেশ যেমন রোমানিয়া, ক্রোয়েশিয়া এইসব দেশে যাই তাহলে কি ভালো হবে? হ্যাঁ, আপনি যদি নন সেনজেনমুক্ত দেশ রোমানিয়াকে ইয়া করেন, রোমানিয়া যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন, তাহলে আমি বলবো ঠিক আছে, রোমানিয়া অনেক ভালো একটা দেশ, সুন্দর একটা দেশ। রোমানিয়ার মধ্যে অনেক অপরচুনিটি আছে। ইউরোপের দেশ কোনোটাই কিন্তু খারাপ না, ইউরোপের দেশ সমস্ত দেশই সুন্দর। তো রোমানিয়া যদি যেতে পারেন, রোমানিয়া যদি একটা ডকুমেন্টস হয়ে আপনি সমস্ত ইউরোপের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। রোমানিয়া খুব সুন্দর একটা দেশ। তো আপনি যদি পারেন তাহলে রোমানিয়া চলে যান। রোমানিয়ার রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আপনি কিন্তু ওইখানে জব চেঞ্জ করতে পারবেন, ওইখানে ভালো মোটামুটি স্যালারি পাওয়া যায়। আর ওইখানে ওই রোমানিয়াতে যদি আপনি লাল লাল পাসপোর্ট নিতে পারেন নির্দিষ্ট সময় শেষে, তাহলে তো আপনি ইউরোপের সেনজেনমুক্ত দেশে অনায়াসে ট্রাভেল করতে পারবেন, যে কোনো দেশে চলে যেতে পারবেন, থাকতে পারবেন, একবার সেম এই দেশের মধ্যে সুযোগ সুবিধা। তো ইদানিং শুনতেছি রোমানিয়া সেনজেনমুক্ত দেশে চলে যাবে। আর যদি রোমানিয়া সেনজেনমুক্ত দেশে চলে যায় তাহলে তো প্রথম রেসিডেন্স কার্ড পাওয়ার পরে তো আপনি ইউরোপের সমস্ত দেশে ট্রাভেল করতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আমি এই ভিডিওর মধ্যে অনেক কিছু আলোচনা করেছি। মিডিল ইস্ট টু ইউরোপ যাওয়ার জন্য কীভাবে বৈধভাবে যাবেন। তো যারা যারা মিডিল ইস্টে আছেন, মিডিল ইস্ট দেশ বলতে তো আমি বুঝিয়েছি যে সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান, বাহরাইন ইত্যাদি দেশ থেকে বৈধভাবে ইউরোপ যাওয়ার উপায়। তো আপনারা যারা এই দেশের মধ্যে থাকেন তারা দীর্ঘদিন কাজ করেন কিন্তু এই দেশের নাগরিক সুযোগ সুবিধা পান না, সেই জন্য চাচ্ছেন যে ইউরোপের বিভিন্ন দেশে চলে যাবেন। তো আপনাদের এই সিদ্ধান্তটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। আর যারা ভাবতেছেন যে না আমি ওইখানে গিয়ে কত টাকা কামাই করবো, আর আরেকটা কথা, আপনি যদি ইউরোপ আসেন আপনি এসে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন না। আপনি ওই মন মানসিকতা ঠিক রেখে আসবেন। আপনাকে মনে রাখতে হবে যে আমি ইউরোপ ঢোকার পরে কিছুদিন পরে বা কয়েক মাস পরে বা 6 মাস পরে 1 বছর পরে আমি কিছু টাকা কামাই করতে পারবো। আপনি এসে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবেন না। আপনি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর কেউ যদি
বাংলাদেশ থেকে ঋণ করে আসতে চান, 10 লাখ টাকা ঋণ করে মানে 15 লক্ষ টাকা ঋণ করবেন, তাহলে আসার দরকার নাই। আমি বলবো যে ভাই আমার কথাটা ভালো করে শুনুন। আপনি যদি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ইউরোপে সে আপনি পরিশোধ করতে বসে থাকবেন না ভাইয়া। প্রথম অবস্থা আসলে আপনি এই যে কোনো একটা দেশে আসবেন, ভাষা জানবেন না, ওই দেশে ভালোভাবে কাজ পাবেন কি সেটাও জানেন না। তো ওই অনিশ্চয়তা থেকে আপনি লক্ষ লক্ষ টাকা যদি ঋণ করে নিয়ে আসেন, ওইগুলা কীভাবে পরিশোধ করবেন? তো বাংলাদেশের মানুষও থাকবে চিন্তার মধ্যে। সেজন্য বলবো যে ভাইয়া, আপনি লক্ষ লক্ষ টাকা ঋণ না করে যদি আপনার ক্যাশ থাকে, তাহলে আপনার ঋণ না করা লাগে, তাহলে আপনি চলে আসুন। আপনি এখানে আসে আস্তে ধীরে প্রতিষ্ঠিত হতে পারবেন, সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো যারা যারা ইউরোপ আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবাই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। আর যারা যারা বৈধভাবে আসার জন্য চেষ্টা করতেছেন, তাদেরকে আমি আরও উৎসাহ দিব, আপনারা বৈধভাবে আসেন। অবৈধভাবে কোনো দেশে যাবেন না। অবৈধভাবে কোনো দেশে গেলে আপনার কোনো মূল্য থাকবে না। আপনি যদি অবৈধভাবে যে দেশে কর্মরত আছেন মিডল ইস্টের মধ্যে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার, কুয়েত, ওই সব দেশে যদি অবৈধভাবে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো দাম থাকবে না। তো আপনি অবৈধভাবে না থেকে আপনি বৈধভাবে আসুন, বৈধভাবে একটা দেশে থাকুন। সেই জন্য বলতেছি, বৈধভাবে আসার জন্য আপনার যে প্রসেসটা আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা করেছি। আমার এই ভিডিওটা সুন্দর করে দেখবেন, একবার না বুঝলে বারে দেখবেন। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।